আজকে আমরা জ্যামিতির 18 নম্বর অধ্যায় শুরু করব। 18 নম্বর অধ্যায়টাকে 4টা পার্টে ভাগ করা হয়েছে: 18.1, 18.2, 18.3 এবং 18.4। আজকে আমরা 18.1 নম্বর অধ্যায় শুরু করব। 18.1 নম্বর অধ্যায় চ্যাপ্টারের নাম কি বলো? সদৃশতা, মানে সিমিলারিটি। সিমিলারিটি কথাটা মানে কি? যাদের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়, তাই কিনা? তাহলে এখানে চ্যাপ্টার শুরু করার আগে আমরা জেনে নিই ওই চ্যাপ্টার সম্বন্ধে। আগে আমরা জেনে নিব যে কি কি এই চ্যাপ্টার থেকে এই জিনিস, কোন কোন জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে আমাদের জানতে হবে, কোন কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে। তাহলে আমাদের ব্রেনের মধ্যে চাপটা অনেক কমে যাবে, যে হ্যাঁ, যে এই জিনিসগুলো জানলে যথেষ্ট, এর বাইরে না জানলেও কোনো অসুবিধা নাই। তো বইটা সবাই বার করো, 233 পেজ। প্রত্যেকে বার করো 233 পেজ। দেখো এখানে দুটো ছবি দেওয়া আছে, 2 নম্বর হলুদ কালারের 2 নম্বর পয়েন্ট, দুটো ছবি দেওয়া আছে। ওই ছবিটার নিচে দেখো, ছবি দুটি পরস্পর সদৃশ নয়, কারণ ছবি দুটি আকার এক হলেও আকৃতি আলাদা। এই কথাটা আন্ডারলাইন করো। তারপরে উপরে হলুদ কালারের 1 নম্বরে দেখো, উপরে হলুদ কালারের 1 নম্বরে বলছে এই ছবিগুলো পরস্পর সদৃশ। তার মানে ওপরে দেখো যে ছবিগুলো দেওয়া আছে, স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ আর পোস্ট কার্ড সাইজ। তো ওই কথাগুলো তোমার লিখে রাখো, মানে লিখে রাখো না, মানে দাগ মেরে রাখো। এগুলো জিনিস বুঝাবো হালকা করে, আগে দাগ মারো, তারপরে বুঝাবো। তারপরে চলেছে এবার নীল কালিতে যে কথাগুলো লেখা আছে, নীল কালিতে যে কথাগুলো লেখা আছে ওগুলোকে আন্ডারলাইন করো। তার উপরে 3 নম্বর পয়েন্টে দুটি সর্বসময় চিত্রকে, মানে ওটা ধর এখানে আর কিছু জানার মতো নাই। চলেছে এর পরের পেজে। এর পরের পেজে যেগুলো ত্রিভুজ দিয়ে জানা আছে, ত্রিভুজগুলো আমরা এখানে জানবো না, এর পরের লেসনে জানবো। এখানে 8 নম্বর পয়েন্টে দাগ মারো। 8 নম্বর হলুদ কালারের 8 নম্বর পয়েন্টটা। তার নিচে নীল নীল কালিতে দুটো লেখা আছে, দুটো দুটো কথা। ওই কথা দুটো আন্ডারলাইন করো। তারপরে চলে এসে তার পরের পেজে, 235 পেজ। যে হাতে কলমে পেলাম একই সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজ সদৃশ হবে। ওখানে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট যেটা আছে, 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টটা দাগ মারো। বাস, ওটা হয়ে গেল। তারপরে চলে এসো বর্গক্ষেত্র একটি রম্বস কি সর্বদা সদৃশ হবে, ওই কথাটা দাগ মারো। একে যুক্তি দিয়ে লিখি, পলাশ দুটি বহুভুজ এঁকেছে, তারা সদৃশ কিনা দেখি। এগুলো আন্ডারলাইন কর। তারপর চলে এসো কোষে দেখি 18.1। 18.1-এর সবগুলোই শর্ট কোশ্চেন আছে, একের গুলো সবগুলো, 2-এর গুলো সবগুলো। বাস, এই হচ্ছে 18.1। আগে 18.1টা আমরা আগে পুরোটা করাই, তারপর 18.2-এ কি কি জানতে হবে সেটা পরে বলবো। 18.1 বার করো, প্রথম পেজ, 233 পেজ। তো 18.1-এ আমাদের এই জিনিসগুলো জানতে হবে। এখান থেকে বড় কোশ্চেন আসে না, সবগুলো শর্ট কোশ্চেন আসে, 1 মার্কের কোশ্চেন আসে। 18.1 থেকে কি বললাম, এখান থেকে 1 মার্কের কোশ্চেন আসে, 2 মার্কের 3 মার্কের কোশ্চেন আসে না, 1 মার্ক। 1 মার্কের একটাই কোশ্চেন আসে। আর কোন কোশ্চেনটা আছে আমি বলে দেবো, কোন কোশ্চেনটা আছে। তো আমরা জানি চ্যাপ্টার সম্বন্ধে আগে। তো সদৃশতা বা সিমিলারিটি কি জিনিস? যেটা যাদের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়, মানে একই রকম দেখতে হয়। তাহলে একই রকম দেখতে যদি হয়, তাহলে একই রকম দেখাটা ডিপেন্ড করে কার কার উপর? আকার এবং আকৃতির উপর। আকার এবং কি বললাম, আকৃতির উপর। একটা বললাম আকার, আরেকটা বললাম আকৃতি। আকার এবং আকৃতি কথাটার মানে কি?
তোমাদের মনে হতে পারে যে স্যার আকার এবং আকৃতি কথা দুটো মানে তো একই, কিন্তু আকার এবং আকৃতি কথা দুটো মানে একই নয়। হয়তো তোমাদের এটাই মনে হতে পারে যে স্যার আকার থেকে তো আকৃতি এসছে। হ্যাঁ, এসছে ঠিকই, কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে আমরা যদি দেখি, বাংলা ভাষার প্রচুর মানে, কিন্তু ইংরেজিতে আমরা একটাই ওয়ার্ড পাই। আকারটাকে আমরা ইংলিশে কি লিখি বলো? আকারটাকে আমরা ইংলিশে দিলে হয় তখন তোমাদের ক্লিয়ার হবে যে আকার কোনটা আর আকৃতি কোনটা। আকারটাকে আমরা ইংলিশে লিখি কি বলো? শেপ। আর আকৃতিটাকে আমরা ইংরেজিতে কি লিখি বলো? সাইজ। আকৃতিকে কোনটা বোঝায়? যেটা ছোট বড়, ছোট আর বড় এটাকে আমরা বুঝি আকৃতির মাধ্যমে, মানে সাইজ। আর শেপ মানে কোনটা, কিরকম শেপটা কিরকম, গোলাকার, ডিম্বাকার না বৃত্তাকার, ওটা হচ্ছে শেপ। না বর্গাকার, ত্রিভুজাকার, ওটাকে আমরা বলি আকার বা শেপ যেটা। আর সাইজ কোনটা বললাম? সাইজ বললাম ছোট সাইজ, বড় সাইজ, এরকম হয় কিনা বলো? যেগুলো জামা কাপড়ের সাইজ হয় এস, এম, এল, শর্ট, মিডিয়াম, লার্জ, এরকম হয় কিনা? তো ওটা কি বলো? ওটা হচ্ছে তোমার সাইজ, মানে আকৃতি। এবার এখানে দেখো, সদৃশতা হতে গেলে তোমার কি হতে হয়? আকার এবং আকৃতি এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করতে হয়। দেখো উপরের দিকে দেখো, তিনটে ছবি দেওয়া আছে, স্টাম্প সাইজ, পাসপোর্ট সাইজ, আর কি বলো, পোস্ট কার্ড সাইজ। তিনটে ছবি কিন্তু একটা লোকেরই ছবি, একটা লোকেরই ছবি এবং একই সময়কার ছবি, ঠিক না? একই সময়কার ছবি। তাহলে দেখো এখানে বলা হচ্ছে এই ছবিগুলি আকৃতি, ছবিগুলি একই আকৃতির কিন্তু বিভিন্ন আকারের। আকৃতিটা একই আছে, আকৃতি বলতে কি বলো? সাইজটা, ধরো আকার, আমি একটা ভুল লিখেছি, ধরো আকারটাকে ইংরেজিতে কি বলা হয় বলো? সাইজ। আর আকৃতিটাকে ইংরেজিতে বলা হয় কি বলো? শেপ। ঠিক আছে, ভুল লিখেছিলাম ওটা একটু। তাকে ইংরেজিতে বলা হয় সাইজ, আর কি এটাকে ইংরেজিতে কি বলা হয় বলো? শেপ। এবার দেখো এখানে বলেছি কি, দেখো ওই এখানে এই ছবি দেওয়া আছে না, তিনটা ছবি, স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ আর পোস্টকার্ড সাইজ। বলছে এই একই আকৃতির কিন্তু কি বলো? বিভিন্ন আকারের। আকার মানে যেটা বললাম ছোট বড় যেটা হয়। আকার মানে যেটা হচ্ছে কি বলো? ছোট বড়। সাইজ, সাইজ মানে ছোট বড়কে বুঝি। দেখো স্ট্যাম্প সাইজটা একটু ছোট, ওর থেকে একটু বড় হচ্ছে কি বলো? পাসপোর্ট সাইজ, ওর থেকে পোস্ট কার্ড সাইজ। তাহলে প্রত্যেকের বলো এখানে আকারটা কি একই আছে? সাইজটা আলাদা আছে, সাইজটা আলাদা, কিন্তু আকৃতিটা একই। একই মানুষের তো ছবি এটা, আকৃতি মানে শেপটা একই। তাহলে আকৃতি যদি একই হয়, তাহলে সেটাকে আমরা বলি কি বলো? সদৃশতা, মানে মিল আছে, মানে একই ছবিরই, মানে একই একই ব্যক্তিরই ছবি এবং একই সময়কার ছবি। কথা বুঝে গেল না? গেল না? তার মানে কি বলে এখানে, যদি আকৃতিটা সেম হয় আর আকারটা যদি হয়, আকৃতি সেম হলে সেটা কি হয়? সদৃশ হয়। আকৃতি যদি সেম হয় মানে শেপটা যদি একই আকারের হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? সদৃশ বলি। আর যদি আকারটা, আকারটা যদি আলাদা হয়, আকারের উপর কোন ডিপেন্ড করে না সদৃশতাটা। আকারটা একই হতে পারে বা আলাদাও হতে পারে। মনে করো আকারটা মনে করো আমি একে নিলাম, আর আকৃতিটা দেখো আমি তোমার বুঝাতে চাইছি। দেখো মনে করো কারো একটা, যে কোনো আকারে একটা ছবি নিচ্ছি, এটা মনে করো 10 বছর বয়সের ছবি। আর কারো যদি 30 বছর বয়সের যদি ছবি নেওয়া হয়, মানে ওই একই ব্যক্তির 30 বছর বয়সের যদি ছবি নেওয়া হয়, তাহলে দুজনের বলে আকৃতি, মানে ওই তোমার ওই ছবির যেটা তোমার এটা শেপ যেটা, আকৃতিটা কি একই হবে? সাইজটা মনে করো একই, একই সাইজের নিয়েছি, একই সাইজের, কিন্তু কি বলো আকৃতিটা, আকৃতিটা আলাদা যাবে কেন? কারণ 10 বছর বয়সের কারো ছবি আর 30 বছর বয়সের কারো ছবি, ছবি দুটোকে মিল হবে? মিল হবে না তো। তার মানে কখন আমরা মিল বলতে পারি? এটা 10 বছরের ছবি, এটাই 10 বছরের ছবি নিই আমি,
তখন আমরা মিল খুঁজে পাবো যে না একই লোক এটা। ওটাও একই লোক, কিন্তু কি বলো ওদের আকারটা চেঞ্জ হয়ে গেছে না, ওর মুখ টুক গুলো বড় বড় হয়ে যাবে। 10 বছরের একটা বাচ্চা 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 ছেলের ছবি আর 30 বছরের একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ছবি পুরোটা আলাদা হয়ে যাবে। তার মানে সদৃশতা হতে গেলে, মানে সিমিলারিটি হতে গেলে কি হতে হয় বলো, আকৃতি সেম হতে হয়, আকারের উপর ও ডিপেন্ড করে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? আশা করি ক্লিয়ার হয়েছে। তো তোমাকে যদি বলা হয় তাহলে এ একটা বৃত্ত আর এ একটা বৃত্ত, তাহলে দেখো এটা কোন আকৃতি, বৃত্ত আকারের, এটা কোন আকারের, বৃত্ত আকারের, তাহলে এখানে আকৃতি সেম, তার মানে বলতে পারি এরা হচ্ছে কি বলবো সদৃশ বা সদৃশতা, মানে দুজনে সদৃশ থেকে তো সদৃশতা আসছে। কিন্তু এদের এদের কি আকারটা সাইজটা কি এক আছে, সাইজটা আলাদা। তার মানে সাইজ আমি একই নিতে পারি বা আলাদাও হতে পারে। মনে করো এটা সাইজ, এটা সাইজ মনে করো সমান নিলাম, এটা সাইজ এমন আলাদা, কিন্তু এদের শেপটা তো একই। কিরকম আকারের, মানে এর আকৃতিটা কিরকম, বৃত্তাকার বৃত্তাকার বৃত্তাকার। তা এটাকে তোমার হচ্ছে কি বলো, বেসিক কনসেপ্ট এই লেসনের। মানে সদৃশতা হতে গেলে কি হতে হয়, ওদের ছোট না বড় হবে তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কার উপর, শেপ মানে আকৃতির উপর। মানে কিরকম আকৃতির হয়, বৃত্তাকার, গোলাকার, ডিম্বাকার, ত্রিভুজাকার, চতুর্ভুজ আকার, ওটার উপর ডিপেন্ড করে। শেপ একই হতে হয় আর সাইজটা আলাদা হলো কোন সে সাইজ একই হতে পারে আলাদা হতে পারে, কিন্তু আমাকে শেপটা একই হতে হবে। চলে এসো এবার নেক্সট 2 নম্বর ছবিটি দেখো, বলছে আমার 5 বছর আগের অন্য একটি পাসপোর্ট সাইজ ছবি আর এখনকার পাসপোর্ট সাইজ ছবি দুটি কি পরস্পর সদৃশ হবে? কখনোই হবে না। একটা উদাহরণ দিলাম আমি, কারণ তখন কি হয়ে যাবে বলো, পাসপোর্ট সাইজ দুটোরই কি বলো সাইজ সমান, পাসপোর্ট সাইজের ছবির দুটো সাইজ সমান, কিন্তু কি আলাদা এখানে, সাইজ সমান কিন্তু কি আলাদা, শেপ তো আলাদা হয়ে যাবে না। তখনকার মুখের গঠন আর এখনকার মুখের গঠন তো আলাদা হয়ে যাবে। সেজন্য এটা একই একই লোকের ছবি হলেও, একই ব্যক্তির ছবি হলেও সেখানে কি হবে না, শেপ যেহেতু আলাদা সেজন্য এটা কি হবে না, সদৃশ হবে না। আশা করি বুঝতে পারা গেছে। ওই জন্য বলেছে এটা সদৃশ নয়। কিন্তু দুটি সর্বসম চিত্র কি সদৃশ হবে? এবার সর্বসমর সঙ্গে এবার সদৃশের মিল, এই কথাটা পরীক্ষাতে বেশি দেয়, সদৃশতা আর কি বলো সর্বসম। তাহলে এখন পর্যন্ত যা আলোচনা করা হলো ওগুলো পরীক্ষায় দেন, এখান থেকে একটা মাত্র প্রশ্ন করা হয়, সেটা হয় সর্বসমের সঙ্গে সদৃশতার সম্পর্ক। একটা বলছি আমাদের সর্বসম, আর একটা সদৃশতা। সর্বসম আর সদৃশতা, সর্বসম কাদের মধ্যে হয়, ত্রিভুজের মধ্যেও হয়, চতুর্ভুজের মধ্যেও হয়, বর্গক্ষেত্রের মধ্যেও হয়, তাই কিনা? কিন্তু আমরা ত্রিভুজের মধ্যে জানি সর্বসম তিনটা মানে চারটা ধর্ম হয়, এস এ এস, এ এ এস, আরেকটা এ, তিনটা তিনটা এস, মানে এক কথা এখানে দেখো এস 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 এ এস, এ এ এস, আরেকটা হয় আর এইচ এস। এগুলো হয় কি সর্বসমর সূত্র। কিন্তু এখানে মনে রাখো যে তিনটা এ দিয়ে, তিনটা কোণ দিয়ে কখনো কি হয় না, সর্বসম হয় না, সর্বসম হয় না, তিনটা কোণ দিয়ে কখনো সর্বসম হয় না। তাহলে সর্বসম আর সদৃশ ত্রিভুজ দিয়ে যে আমি বলতে চাই, দেখো ত্রিভুজের একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ নিলাম, একটা ত্রিভুজের সঙ্গে আমি আটটা মনে করি ত্রিভুজ নিচ্ছি, সেই ত্রিভুজ দুটো ছোট হোক বা বড় হোক সেটার উপর আমাদের সদৃশতা ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে, এটাও ত্রিভুজ এটাও ত্রিভুজ, মানে আকৃতির উপর ডিপেন্ড করে, মানে শেপের উপর। দেখো শেপ কিরকম আকৃতির, ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আকৃতি, ছোট হোক বড় হোক তার উপর ডিপেন্ড করে না। মনে করো এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা মনে করো 30 ডিগ্রি, আর এই কোণটা মনে করো 100 ডিগ্রি। আমি এটাও নিলাম মনে করো 50 ডিগ্রি, এটা নিলাম মনে করো 30 ডিগ্রি, আর এটা নিলাম মনে করো 100 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের, তাকাও ওইদিকে, একটা ত্রিভুজের তিনটা কোণ যদি অপর ত্রিভুজের তিনটা কোণের সঙ্গে সমান হয়, তার মানে বলি যে ত্রিভুজ দুটি সদৃশ কোণী ত্রিভুজ।
একটা ত্রিভুজের তিনটা কোণ, দেখো এই এটা 50 ডিগ্রি, এটা 50, এটা 30, এটাও 30, এটা 100, এটাও 100। তাহলে আমি কি বললাম, একটা ত্রিভুজের তিনটা কোণ যদি অপর ত্রিভুজের তিনটি কোণের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ দুটিকে আমরা বলি পরস্পর সদৃশ কোণী ত্রিভুজ। ভালো করে মনে রাখো কথাটা কি বললাম, সদৃশ কোণী ত্রিভুজ। আর সদৃশ কোণী ত্রিভুজ কি আমরা কি বলি, যে পরস্পর এরা কি হয়, সদৃশ হয়। কিন্তু তাকাও এদিকে, তিনটা কোণ নিয়ে তিনটা কোণ নিয়ে কি সর্বসম হয়? সর্বসম হয় না। তিনটা কোণ নিয়ে কি হয় না বললাম, সর্বসম হয় না। তার মানে এখানে বুঝলাম যে যদি সদৃশ হয় তাহলে সর্বসম হতেও পারে আবার নাও হতে পারে, কারণ এই কন্ডিশন গুলো যদি মেনে চলে তাহলে সর্বসম হবে, আর এই কন্ডিশন গুলো যদি মেনে না চলে তাহলে সর্বসম হবে না। তার মানে সদৃশ কোণী যদি হয় তাহলে সর্বসম যে হবে এমন কোনো কথা নয়। মানে সদৃশ যদি হয় তাহলে সদৃশ থেকে আমরা সর্বসমটা অলওয়েজ নাও হতে পারে। সদৃশ হলে সর্বসম হতে পারে বা নাও হতে পারে, নাও হতে পারে। তার মানে হতেও পারে নাও হতে পারে, কিন্তু এই কথাটা মানে কি বলো, সর্বদা হয় না, অলওয়েজ হয় না। মানে কখনো কখনো হয়, কখনো কখনো নাও হতে পারে। কিন্তু যদি বলা হয় সর্বসম যদি হয়, দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় বা দুটি চিত্র যদি সর্বসম হয়, তাহলে অলওয়েজ কি হয় বলো, ও সদৃশ কোণী হবে হবে, মানে সদৃশ হবে, সদৃশ কোণী না সদৃশ হবে। আমি আবার বলছি, সর্বসম হলেই কি হবে, সদৃশ হবে। কখন? এটা সর্বদা, সবসময় হবে এটা। শুধুমাত্র এই লেসন থেকে এই কথাটা মনে রাখতে হবে। সর্বসম হলে সর্বসম সর্বদা কি হয়, সদৃশ হয়, কিন্তু উল্টোটা হয় না। সদৃশ সর্বদা কি হয় না, সর্বসম হয় না। কেন? শুধু একটা উদাহরণ মনে রাখো, তিনটা কোণ দিয়ে কি হতে পারে না, সর্বসম হতে পারে না। শুধুমাত্র এই কথাটাই মনে রাখো এখান থেকে। যেহেতু দুটি সর্বসম চিত্র আকৃতি ও আকার সমান, তাই দুটি সর্বসম চিত্র সর্বদা কি হয়, সদৃশ হয়। সর্বসম চিত্র কি বললাম, সর্বদা কি হয় বললাম, সদৃশ হবে। তো ওখানে লিখে দাও সদৃশ, সদৃশ কথাটা নিচে দাগ মেরে দাও। অর্থাৎ যদি একাধিক চিত্রের আকার আলাদা হলেও আকৃতি এক হয়, তবে চিত্রগুলি পরস্পর সদৃশ হবে। আমি একটু আগে বলছিলাম, ছোট হোক বা বড় হোক তার উপর ডিপেন্ড করে না। সাইজ, সাইজ মানে আকার, ছোট হোক বা বড় হোক তার উপর ডিপেন্ড করে না। কি হয়, শেপ মানে আকৃতি যদি একই হয় তাহলে সেটা কি হয়, সদৃশ হয়। দেখো এই ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আকৃতি, ওই কথাটা বলেছে। এখান থেকে জানার মতো আমাদের কিছু নাই, তাই সর্বসম চিত্র সর্বদা সদৃশ হবে। ওই কথাটা ভালো করে স্টার চিহ্ন মেরে রাখো বা আন্ডারলাইন মেরে রাখো, ভিভিআই দিয়ে ট্রিপল স্টার মেরে রাখো। পরীক্ষাতে বেশিরভাগ এলএসএন থেকে এই কোশ্চিনটাই দেয়। সর্বসম চিত্র সর্বদা সদৃশ হয়, কিন্তু সদৃশ হলে সর্বসম হতেও পারে নাও হতে পারে। যদি সর্বদা কথা লেখা থাকে তাহলে সেটা মিথ্যা। চলে এখানে কিছু বলার নাই। চলে পরের পেজে আবার একই কথাই বলা হয়েছে, 234 পেজ, হলুদ কালারের 8 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ। ওই একই কথাই বলেছে, সর্বসম হলে সর্বদা সদৃশ হবে। সদৃশ হলে সর্বসম হতেও পারে নাও হতে পারে, হতে পারে, আর কি বললাম, নাও হতে পারে। সর্বসম হতে পারে বা নাও হতে পারে। ক্লিয়ার? না লিখেছিলাম, নাটা মুছে দিলাম, নাটা ভুল ভুল লিখে দিয়েছিলাম। তার ওখানে ওই কথা আন্ডারলাইন করে রাখো, দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ, কিন্তু সদৃশ হলে সর্বসম নয়। চলে এর পরের পেজে, 235 পেজে দেখো, নীল কালিতে দুটো কথা এখানে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টে দুটো কথা লেখা আছে। তার উপরে দেখো কি আছে,
হাতে কলমে পেলাম একই সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজ সদৃশ হবে। একই সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ মানে, একই সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ কথাটা মানে কি বলো? বলো, একই সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। বলছি একই সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজ, দুটি ত্রিভুজ, দুটি চতুর্ভুজ, দুটি পঞ্চভুজ, মানে একটা বহুভুজের, একটা বহুভুজ নিব। বহুভুজ কাকে বলা হয়? ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, ওদেরকে বহুভুজ বলা হয় কিনা? আমি একটা নিলাম ত্রিভুজ, আরেকটা মনে করো আমি যদি চতুর্ভুজ নিই, কখনো কি হবে? মানে বাহু কি সমান হচ্ছে? হচ্ছে না। তার মানে একটা যদি ত্রিভুজ নিলাম, আমাকে আরেকটা ত্রিভুজ নিতে হবে। তাহলে এই দুটোকে আমরা বলি একই সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। একটা যদি আমি চতুর্ভুজ নিই, তাহলে আমাকে আরেকটা নিতে হবে চতুর্ভুজ, তাহলে ওটা হবে তোমার কি বলে? একই সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। তো ওটা বলা হচ্ছে যে একই সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজ সদৃশ হবে কখন? যদি দুটো শর্ত মেনে চলে তাহলে। দুটো শর্ত একসঙ্গে মেনে চলতে হবে। যদি একটা শর্ত মেনে চলে তাহলে কিন্তু হবে না। কি কি দেখো, কি কি বলেছে শর্ত দেখো। এক নম্বর শর্তে কি বলা হয়েছে? তাদের অনুরূপ কোণগুলি সমান হতে হয় এবং তাদের অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকবে। আবার বলছি দেখো, এখানে আমরা এটাকে না, এর পরের লেসনে আমরা আরো ভালো করে জানবো। তবু আমি একটু তোমাদের বলে রাখি, এর পরের লেসন জিনিস একটু বলে রাখি, তাহলে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ত্রিভুজের সদৃশ হওয়ার জন্য শুধুমাত্র একটা, যে এই দুটোর মধ্যে যে কোনো একটা শর্ত হলেই হবে। ত্রিভুজের ক্ষেত্রে বলছি, শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রে হয় এক নম্বর শর্ত, হয় এক নম্বর শর্ত, না হয় দুই নম্বর শর্ত। এই দুটোর মধ্যে যে কোনো যদি একটা মেনে চলে, তাহলে সেটা কি হয়? সদৃশ হয়। কিন্তু চতুর্ভুজ বা পঞ্চভুজ বা ষড়ভুজ এদের ক্ষেত্রে এক এবং দুই, দুটো শর্ত একসঙ্গে মেনে চলতে হয়। একসঙ্গে, একসাথে মেনে চলতে হবে। তার মানে দেখো, যদি বলা হয় যে একটি ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সঙ্গে সমান, অনুরূপ কোণগুলো মানে একই রকম দেখতে কোণগুলো যদি সমান হয়, তাহলে সেটা সদৃশ হবে। আমি আগে বললাম একটা শর্ত দিয়ে কি হয়? ত্রিভুজকে সদৃশ বলতে পারি। আবার ত্রিভুজের অনুরূপ বাহুগুলি, মনে করো অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, মানে এই কথাটা মানে কি? মনে করো এই একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ নিলাম, মনে করো এটা, এটার নাম যদি এ বি সি, এটার নাম যদি দেওয়া হয় পি কিউ আর, তাহলে এটার অনুরূপ বাহু কোনটা? পি কিউ। বিসি এর অনুরূপ বাহু কোনটা? কিউ আর। এসি এর অনুরূপ বাহু কোনটা? পি আর। তাহলে এদের অনুপাতগুলো মানে এ বাহুর বাই এ বাহু, মানে এ বি বাই পি কিউ, এর মানটা যাওয়া হবে। বলা হচ্ছে দুই নম্বর শর্তে এটাই, যে অনুরূপ বাহুগুলির অনুপাত যদি সমান হয়, তাহলে অনুরূপ বাহুগুলো অনুপাত করলাম, এই বাহুর সঙ্গে এই বাহু, তাহলে বিসি বাই কিউ আর, কারণ অনুপাত মানে তো বাই। আরেকটা কি বলো, এই বাহুটা কি, আগে এই বাহুটা নিচ্ছি, এসি বাই পি আর। বলছে এই অনুপাত গুলো যদি সমান হয়, তবুও কি হয় বলো? তো বলছে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ আমি কি বলতে পারি? সদৃশ বলতে পারি। তাহলে এটা হচ্ছে দুই নম্বর শর্ত। কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে আমি কি বললাম? চতুর্ভুজের ক্ষেত্রে বললাম যে এই দুটোকে একসঙ্গে চলতে হবে, মানে অনুরূপ কোণগুলো সমান সমান হতে হবে এবং অনুরূপ বাহুগুলির অনুপাত কি হতে হবে? সমান হতে হবে। তাহলে কি হয়? চতুর্ভুজ দুটো কি হয়? চতুর্ভুজ বা পঞ্চভুজ, মানে এক কথায় ত্রিভুজের থেকে যেমন বেশি বাহু হয়, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এগুলোর ক্ষেত্রে কি হয়? মানে ত্রিভুজের থেকে বেশি যাদের বাহু, মানে তিনটি বাহুর থেকে যার বেশি বাহু হয়, তাদের ক্ষেত্রে দুটি শর্ত একসঙ্গে মেনে চলতে হয়। আর ত্রিভুজের ক্ষেত্রে এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি মেনে চলে, তাহলে কি হবে? সদৃশ হবে। এগুলো আমরা পরের লেসনে আরো ভালো করে জানবো। এখানে আমি বলে রাখলাম, যদি বারবার রিপিট করবো তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। চলে এসো অনুসরণ নিতে। এবার অনুসরণী 18.1, 18.1
কি কে ডি লিখলাম আমি, বসে দেখি কত, 18.1। কি বলা হয়েছে দেখো, প্রশ্নটা পড়ো। সর্বসম হবে না সদৃশ হবে? যত ধরনের বর্গক্ষেত্র হয়, সকল বর্গক্ষেত্র সর্বসম হবে না সদৃশ হবে, তোমাকে এটা চাওয়া হয়েছে যে কোনটা হবে। সকল বর্গক্ষেত্র মানে যত ধরনের বর্গক্ষেত্র হয়, ছোট নিতে পারি বড় নিতে পারি, এটা কোন ফ্যাক্টর না। তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রকে সদৃশ হওয়ার জন্য কটা শর্ত মেনে চলতে হয়? দুটো শর্ত মেনে চলতে হয়। কি কি? অনুরূপ কোণগুলি সমান হতে হবে। আমরা জানি বর্গক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান কি হয়? 90 ডিগ্রি। তাহলে অনুরূপ কোণগুলি সমান, তাহলে একটা শর্ত মেনে চললো। সদৃশ হওয়ার জন্য আরেকটা শর্ত মেনে চলতে হবে। তাহলে আরেকটা শর্ত যদি মেনে চলতে হয়, তো মনে করো এই বাহুটার মান মনে করলাম 4, এটা তাহলে 4, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু আমরা জানি সমান হয়। আর এটা মনে করলাম 6, তাহলে 6, 6, 6, 6। অনুরূপ বাহুগুলোর অনুপাত বলো, প্রত্যেকটা অনুপাত সমান আসবে কিনা? 4/6, 4/6, 4/6, 4/6, সবই তো সমান। প্রত্যেকটা অনুপাত সমান কিনা? তার মানে সকল বর্গক্ষেত্র, যত ধরনের বর্গক্ষেত্র তুমি আঁকতে পারছো, যত ছোট যত বড় তুমি আঁকতে পারো না কেন, তোমার সকল বর্গক্ষেত্রে কি হয় বলো? দুটো শর্ত তো মেনে চললো। 1 নম্বর শর্ত বলেছে অনুরূপ কোণগুলো সমান, আর অনুরূপ বাহুগুলির অনুপাত কি বলো, ওটাও সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দুটো শর্ত যেহেতু একসঙ্গে মেনে চলছে, তার মানে বলতে পারি আমরা যে সকল বর্গক্ষেত্র সদৃশ। ক্লিয়ার? সকল বৃত্ত সর্বসম না সদৃশ? সকল বৃত্ত কি হয় বলো? সকল বৃত্ত হবে এখানে সদৃশ। সকল বৃত্ত সদৃশ, কারণ সর্বসম বৃত্ত কাকে বলা হয়? যখন ব্যাসার্ধ সমান হয়। এর তো ব্যাসার্ধ সমানই হবে না, কারণ এ ব্যাসার্ধ ছোট এ ব্যাসার্ধ বড়, তখন হয় সর্বসম। ক্লিয়ার? আর দুটি বর্গক্ষেত্রকে আমরা কখন সমান বলতে পারি? যখন বর্গক্ষেত্রের বাহুগুলো সমান হয়, তখন বলতে পারি সর্বসম। আর আদারওয়াইজ দুটি বর্গক্ষেত্রকে কখন আমি সর্বসম বলতে পারি না। ক্লিয়ার? সকল বৃত্তকে আমরা, সকল বৃত্ত মানে যত ধরনের বৃত্ত হয়, আর বৃত্ত ছোট হয় কখনো কখনো, বৃত্ত বড় তো হয় না। এমন তো না সবসময় বৃত্ত, সবগুলো বৃত্ত, পৃথিবীতে যতগুলো বৃত্ত সবগুলো বৃত্ত কি সমান হয়? সমান তো হয় না। যদি সমান হতো তাহলে কি হতো? তাহলে বলা হতো যে দুটি সমান বৃত্তকে বলা হয় সর্বসম। কিন্তু এখানে এখানে বলা হয়েছে কি সকল বৃত্ত, তার মানে ছোট বড় সব রকম বৃত্তকে বোঝাচ্ছে। তো ছোট বড় বৃত্ত মানে এদের আকৃতি, মানে এও বৃত্ত, এও বৃত্ত আকৃতি সমান, কিন্তু এদের কি বলো সাইজটা আলাদা। সাইজ আলাদা হলেও আকৃতি যদি সেম হয়, তাহলে সেটা কি হতে পারে? আমরা জানি সদৃশ হতে পারে। তাহলে এখানে উত্তর কি হবে? সদৃশ হবে, কারণ সকল বৃত্ত কি হয়? সদৃশ হয়। সকল সমবাহু ত্রিভুজ সর্বদা কি হয় বলো? সকল সকল সমবাহু না সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ? সকল সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। আবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। প্রতিটি বাহুর অনুপাত সমান, আবার প্রতিটি বাহুর মানে প্রতিটি কোণও সমান 60 ডিগ্রি 60 ডিগ্রি, তার মানে বলতে পারি আমরা সদৃশ। চোখ বন্ধ করে বলতে পারি সদৃশ। কিন্তু সর্বসম নাও হতে পারে। কেন সর্বসম হবে না? কারণ সকল সমবাহু ত্রিভুজকে আমি সর্বসম বলতে পারি না, কারণ একটা সমবাহু ত্রিভুজ নিলাম মনে করো, একটা আমি বড় বড় বাহু নিয়ে সমবাহু ত্রিভুজ নিতে পারি, কখনো কি সর্বসম বলতে পারি? দুটি সমবাহু ত্রিভুজকে কখন আমি সর্বসম বলতে পারবো? যখন ওদের বাহুগুলো সমান হবে। এটা যদি 4 সেমি হয়, এও যদি 4 সেমি হতো, তখন আমি বলতে পারতাম সে দুটি সমবাহু ত্রিভুজ সর্বসম। সকল বলেছে মানে ছোট বড় সবাই ঠিক আছে ওর মধ্যে। আশা করি ক্লিয়ার হচ্ছে সবার এই পর্যন্ত। চলে এবার 4 নম্বর চতুর্ভুজের কথা বলা হয়েছে, মানে আমরা বুঝে গেলাম এখানে দুটো শর্ত একসঙ্গে মেনে চলতে হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, দেখো ভালো করে শোনো কি বলছি। তাহলে এই কোশ্চেনটা করার আগে আমার একটা জিনিস জেনে রাখি। মনে করো A:B এর মান মনে করো 2:3, আরেকটা মনে করলাম C:D এরও মান মনে করো 2:3। যখন দুটি অনুপাত সমান হয়ে যায়, A:B এর অনুপাতের মান 2:3, C:D এই অনুপাতের মানও কি বলো 2:3,
যখন কি হয় বললাম, দুটি অনুপাত সমান হয়, তখন সেটাকে আমরা সেই সেই অনুপাতটাকে আমরা প্রকাশ করি কার সাহায্যে? এরকম ভাবে প্রকাশ করি, আমরা ক্লাস 7-এ জেনেছিলাম। আর এই চিহ্নটার নাম কি? সমানুপাত। মানে যখন দুটি অনুপাত, মানে এক কথায় অনুপাতগুলি যখন সমান হয়, যখন অনুপাতগুলির মান সমান হয়, তখন বলা হয় যে ওই অনুপাতগুলি কি বলো? সমানুপাতিক। তার মানে এখানে দুটি অনুপাত যেহেতু সমান, তাহলে এখানে বলতে পারি এই দুটি অনুপাত কি বলো? সমানুপাতিক। মানে এক কথায় অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান যদি হয়, তাহলে আমরা বলতে পারি অনুরূপ বাহুগুলো কি বলো? সমানুপাতিক। অনুরূপ বাহুগুলোর দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাতগুলো যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে কি হবে? এরা অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। তো দেখো এখানে 4 নম্বর চলেছে, 1-4, দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয়। কারণ দুটো শর্ত পেয়েছিলাম চতুর্ভুজের ক্ষেত্রে, অনুরূপ কোণগুলো সমান হতে হয় এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান মানে সমানুপাতিক, অনুরূপ বাহুগুলি সমানুপাতিক এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। হয়েছে ক্লিয়ার? তারপর দেখো সত্য মিথ্যা গুলো। সত্য মিথ্যা গুলো দেখো, যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ, আমরা জানি সর্বসম হলে অলওয়েজ সদৃশ হয়, অবশ্যই সত্য। এটা লিখে দিয়েছিলাম, সর্বসম সর্বদা সদৃশ, এই কথাটা মনে রাখো ভালো করে এলিয়েশন থেকে। আরেকটা কথা, সদৃশ সর্বদা সর্বসম নয়। নয় মানে হতেও পারে, নাও হতে পারে। সর্বসম সর্বদা সদৃশ, কিন্তু সদৃশ সর্বদা সর্বসম নয়, হতেও পারে ও নাও হতে পারে। তার মানে হতে পারে না হতে পারে মানে সর্বদা তো নয়, সর্বসময় তো হচ্ছে না। যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম, এটা ভুল। তার মানে তো এই বিপরীত চলে আসছে, সদৃশ সর্বদা সর্বসম নয়, আমরা এটা জানি। কিন্তু কি বলেছে? সদৃশ চিত্র সর্বদা সর্বসম, মানে ভুল বলেছে, মিথ্যা। যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান, অবশ্যই, কারণ অনুরূপ কোণগুলি যদি সমান না হয় তাহলে সদৃশ কি করে হবে? কারণ বহুভুজের আমরা জানি সদৃশ হওয়ার জন্য কটা শর্ত? দুটো শর্ত, অনুরূপ কোণগুলো সমান হতে হয় আর অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হতে হয়। দুটো শর্ত যদি একসঙ্গে মেনে চলে তাহলে সেটা হয় সদৃশ। সত্য এটা। 4 নম্বর চলে এসো, যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, এটাও সত্য। আমরা তো এটা শর্তের মধ্যেই পেয়েছিলাম, দুটো শর্ত হয় বহুভুজের। বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ, বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ, এটা সত্য নয়। কেন নয় দেখো এদিকে। বর্গক্ষেত্র, এটা মনে করা নিলাম বর্গক্ষেত্র, এটা নিলাম মনে করো রম্বস, এটা নিলাম মনে করো 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। এটারও মনে করলাম প্রত্যেকটা বাহু কত বলো? 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। এখানে অনুরূপ বাহুগুলি সমানুপাতে আমি বলতে পারি, দ্বিতীয় কন্ডিশন ও মেনে চলছে। কিন্তু 1 নম্বর কন্ডিশন কি মেনে চলছে? প্রত্যেকটা কোণ কি সমকোণ হয় রম্বসের? আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত হয়? 90 ডিগ্রি হয়, কিন্তু রম্বসের কি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়? হয় না। তা প্রথম শর্ত তো মেনে চলে না, তার মানে দুটো শর্ত যদি একসঙ্গে মেনে না চলে তাহলে সেটা কি হয় না? সদৃশ হতে পারে না, ওই জন্য মিথ্যা। বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ, এই কথাটা মিথ্যা। তা এই ছিল আমাদের কোর্সে দেখি 18.1, একটা পার্টে এটা শেষ করে দিলাম। নেক্সট পার্টে আমরা
18.2 অধ্যায় শুরু করব।